প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধু, আমি বাপ্পা তিওয়ারি। আজকের বেঙ্গলি টেক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না টেনে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শুরু করছি আজকের বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের যে গদ্যাংশটি পড়াবো সেটি হলো কুতুব মিনারের কথা। এটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। মনে রাখবে, লেখকের নাম সৈয়দ মুজতবা আলী। এটি তোমাদের বইয়ের 38 পৃষ্ঠাতে আছে। গদ্যাংশটি পড়ানোর পূর্বে আমি এর লেখক পরিচিতি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিচ্ছি। তোমাদের বইয়ের 40 পৃষ্ঠাতে এর লেখক পরিচিতি আছে। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছেন 1904 সালে এবং তিনি মারা যান 1974 সালে, অর্থাৎ 70 বছরের তার জীবন। তিনি জন্মগ্রহণ করেন শ্রীহট্টের করিমগঞ্জে, বাংলাদেশের শ্রীহট্টের করিমগঞ্জে। বাবার নাম ছিল সৈয়দ সিকান্দার আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি স্কুল ছাড়েন। শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। আফগানিস্তানের কাবুল, সেখানকার শিক্ষা বিভাগে অধ্যাপক হন। তিনি অনেক ভাষা জানতেন, প্রায় 15টি ভাষা। তার মধ্যে উল্লেখযোগ্য আরবি, ফার্সি, জার্মান, এছাড়া বাংলা তো আছেই। এছাড়াও আরও অনেকগুলি ভাষা তিনি জানতেন। ভাষা বিষয়ে তিনি খুব দক্ষ ছিলেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস ও রম্য রচনা। রম্য রচনা মানে যে রচনা পড়লে আনন্দ পাওয়া যায়, একটু হাস্যরসিকতা আছে এমন রচনা। এইসব রচনায় তার অসাধারণ দক্ষতা ছিল। তার উল্লেখযোগ্য গ্রন্থ এবং খুব বিখ্যাত গ্রন্থ দেশে বিদেশে। এছাড়াও পঞ্চতন্ত্র, আর একটা বিখ্যাত লেখা হলো চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনি মেম, হিটলার প্রভৃতি গ্রন্থ তিনি লিখেছেন। তিনি বিখ্যাত একটি পুরস্কার পেয়েছেন যার নাম নরসিংহ দাস পুরস্কার। এছাড়াও আরও অসংখ্য অন্যান্য পুরস্কারও তিনি পেয়েছেন। এবার আমরা আসব তোমাদের পাঠ্যাংশ কেন্দ্রিক আলোচনায়। কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলী। 38 পৃষ্ঠায় তোমাদের যে পাঠ্যাংশ, সেই পাঠ্যাংশ থেকে আমি তোমাদের পড়ানো শুরু করছি। প্রত্যেকটি স্থাপত্য, ভাস্কর্য এবং সৃষ্টির পিছনে তার সৃষ্টির ইতিহাস থাকে। প্রত্যেকটি জগতে যত সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিছু না কিছু কাহিনী থাকে। দিল্লিতে অবস্থিত কুতুব মিনার তেমনই একটি উল্লেখযোগ্য স্থাপত্য। এই স্থাপত্য দেখে মানুষ বিস্মিত হয়ে যায়। আজ থেকে বহু বছর আগে বিজ্ঞান প্রযুক্তি যখন এত উন্নত ছিল না, তখনও কিভাবে এত বড় একটা স্তম্ভ তৈরি করা সম্ভব ছিল, কেমনভাবে এই স্তম্ভ তৈরি হলো, এই স্তম্ভের বিশেষত্ব কী, কেন এই স্তম্ভ আর 5টা স্তম্ভর থেকে বেশি সুনাম অর্জন করেছে, তা আমাদের জানা প্রয়োজন। সৈয়দ মুজতবা আলীর লেখা এই কুতুব মিনারের কথা লেখাটি বা পাঠ্যাংশটি পড়লে আমরা কুতুব মিনারের খাসিয়ত বা কুতুব মিনারের যে বিশেষ স্বতন্ত্রতা তা আমরা জানতে পারবো। কেন আর 5টা মিনারের থেকে কুতুব মিনার গুরুত্বপূর্ণ বা বিশেষ তা আমরা জানতে পারবো।
তোমরা তোমাদের বই দেখো। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। পৃথিবীতে যত মিনার আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিনার হলো কুতুব মিনার। ইংরেজরা পর্যন্ত এ কথা স্বীকার করেছে। ইংরেজরাও স্বীকার করেছে যে হ্যাঁ, কুতুব মিনার সত্যিই একটা শ্রেষ্ঠ মিনার। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই। অর্থাৎ কুতুব মিনারের আগে এমন কোনো মিনার এর আগে তৈরি করা হয়নি। ইরানে তুরানেও না। ইরান তুরানের মতো দেশেও এমন স্থাপত্য তৈরি করা হয়নি। বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো। বহু স্থপতি, যার ইংরেজি নাম হচ্ছে আর্কিটেক্ট, বহু স্থপতির বহু এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষার সম্পূর্ণ সুবিধা পেয়েছিল তাজমহল। তোমরা জানো সম্রাট শাহজাহান মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন। কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট, অর্থাৎ কুতুব মিনারই প্রথম মিনার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মিনার প্রথম তৈরি করা হয়েছিল এবং এরপর এমন মিনার আর তৈরি করা হয়নি। সেজন্যই বলা হচ্ছে মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। এ ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। বিজয়স্তম্ভ কাকে বলা হয়? কোনো যুদ্ধ জয়লাভের পর কোনো স্থানের শাসক সেই যুদ্ধ জয়ের স্মৃতিস্বরূপ যে স্তম্ভ নির্মাণ করেন তাকেই বলা হয় বিজয়স্তম্ভ। এই বিজয়স্তম্ভ কখনো বিশাল বড় দরজার ফলকের মতো হয়, আবার কখনো স্তম্ভের মতো হয়। কেউ কেউ আবার যুদ্ধে জয়লাভ করে মন্দির মসজিদ নির্মাণ করতেন। এগুলোই হচ্ছে বিজয়স্তম্ভ। কুতুব মিনারও এমন একটি বিজয়স্তম্ভ। এর আগে এমন বিজয়স্তম্ভ কেউ তৈরি করেনি। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই। গুণীজন যারা জানে, যাদের অনেক জ্ঞান এই সমস্ত বিষয়ে, তাদের বিস্ময়ের অবধি মানে শেষ, বিস্ময়ের শেষ নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে। স্থপতি এই কুতুব মিনার তৈরি করার সাহস কোথা থেকে পেল? কানিংহাম, ফার্গুসন, কার স্টিফেন, স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি। এই কানিংহাম, ফার্গুসন, কার স্টিফেন এরা প্রত্যেকেই এক একজন স্থপতি, ঐতিহাসিক। এরাও ভেবেচিন্তে তার কোনো উত্তর দিতে পারেনি। কুতুব 5 তলার মিনার, অর্থাৎ কুতুব মিনারে 5টা ভাগ আছে, 5টা তলা আছে। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। বাঁশি এবং কোণ মানে ত্রিভুজাকৃতি, ত্রিভুজের মতো আকৃতি, সেরকম কোণের পরপর সাজানো নকশা আছে। বাঁশি কোণ, বাঁশি কোণ, বাঁশি কোণ, এভাবে পরপর সাজানো নকশা আছে। এটা প্রথম তলা, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা। দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি, তৃতীয় তলাতে আছে শুধু কোণ, চতুর্থ এবং পঞ্চম তলাতে কি ছিল তা জানার উপায় নেই, কারণ বজ্রাঘাতে অর্থাৎ বাজ পড়ে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলককে, যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন, ইনি যেমন নিজে সোৎসাহে মানে হচ্ছে উৎসাহের সঙ্গে ইনি নিজে যেমন ইমারত বানাতেন, ঠিক তেমনি অকাতরে মানে আনন্দের সঙ্গে অন্যের ইমারতও তিনি মেরামত করে দিতেন। অন্যের ইমারত যদি ক্ষতি হতো তিনি তা মেরামত করে দিতেন। দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। এই দ্বিতীয় গুণটি বলতে বোঝানো হয়েছে ফিরোজ শাহ তুগলক নিজে যেমন মিনার তৈরি করতেন, তেমন অন্যের মিনারের কোনো ক্ষয়ক্ষতি হলে সেগুলোকেও তিনি তৈরি করে দিতেন, সেগুলোকে সারিয়ে দিতেন। এটাকেই বলা হয়েছে দ্বিতীয় গুণ। তারপর দেখো, বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন, মার্বেল দিয়ে সেই দুটো তিনি সারিয়ে দেন।
পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদিরও হাত আছে। পঞ্চম তলাতে নাকি সিকান্দার লোদিরও হাত আছে, অর্থাৎ সিকান্দার লোদিও সেই পঞ্চম তলা সারানোর কাজ করেছিলেন। মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। অর্থাৎ মুকুটের একদম ওপরে থাকে সবথেকে মূল্যবান রত্ন। মুকুটের একদম ওপরে, মাথায় পড়ে যে মুকুট, সেই মুকুটের একদম ওপরে থাকে সবথেকে মূল্যবান রত্ন। এখানে এই কুতুব মিনারেরও একদম ওপরে কি ছিল? আসল যে মিনারটা ছিল সেই মিনারের 4 তলা এবং 5 তলা তো নষ্ট হয়ে গিয়েছে বাজ পড়ে, তাই আসল মিনারের সেই 4 তলা 5 তলা তো পাওয়া যায়নি। সেজন্য অনেকের মনে হয় যে ওই মিনারের ওই 5 তলার একেবারে শেষে কি ছিল সেটা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবেন। দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন? পৃথিবীর সব থেকে সেরা যে মিনার তাতে স্থপতি কি দিয়েছিলেন? সেখানে কি ছিল? সোনা ছিল, হীরা ছিল, রূপা ছিল, না আরও অনেক কিছু ছিল? কেমনভাবে তৈরি হয়েছিল সেটা যখন প্রথম তৈরি হয়েছিল? সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা? এই মিনারটা তৈরি হতে হতে 5 তলা পর্যন্ত তৈরি হয়েছিল এবং সম্পূর্ণরূপে তৈরি হয়েছিল কিনা, তার যে অদ্ভুত কল্পনা শক্তি, মিনারের সর্বাঙ্গে স্বপ্রকাশ, সে কল্পনা দিয়ে তিনি দর্শককে কোন দুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে। দুলোক মানে এখানে আকাশ, ভুলোক দুলোক, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি যে কুতুব মিনার তৈরি করেছিলেন অনেক চিন্তা ভাবনা, অনেক বুদ্ধি, অনেক কল্পনা শক্তি, এই সব কিছু দিয়েই সমস্ত মিনারটাকে জিনিস তৈরি করেছিলেন, তিনি সাজিয়েছিলেন। তাহলে সেই মিনারের একদম ওপর অংশে কী ছিল তা আমরা কেউ জানতে পারি না, কারণ মিনারটা ভেঙে গিয়েছিল ওপরের 2 তলা বাজ পড়ে। সে দুটো থাকলে আমরা জানতে পারতাম সেখানে কি ছিল। যেহেতু সে দুটোকে পাওয়া যায় না, তাই আমাদের কল্পনা করতে হয় কি ছিল সেখানে। কল্পনা করতে গিয়েও আমরা তার শেষ খুঁজে পাই না, আসলে কি ছিল সেখানে, কেই বা জানে তা। ইমারত তৈরি করা কত সোজা। ইমারত মানে হচ্ছে বড় দালান বাড়ি, 5 তলা 10 তলা বড় বাড়ি, বা বলতে পারো বিশাল রাজপ্রাসাদ ইত্যাদিকে ইমারত বলা হয়। ইমারত তৈরি করা কত সোজা, কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা। অর্থাৎ ইমারত সাজানোর জন্য অনেক রকমের উপায় আছে, যেমন গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারেট, ছজ্জা যেটাকে বলে ড্রিপস্টোন, কার্নিশ, ব্র্যাকেট, কত কি। একটা বাড়ি তৈরি করলে তোমরা দেখো যে বাড়িতে শামশেড থাকে, আমরা ব্যারিকেড করি, বাড়িতে ঝুল বারান্দা করি, জানালা করি, কি সুন্দর বক্স জানালা, সুন্দর সুন্দর রেলিং দিয়ে আমরা সেগুলোকে ঘিরি। একটা বাড়ি তৈরি করার জন্য কত রকমের উপায় আছে, বিভিন্ন রকমভাবে আমরা একটা বাড়িকে সাজিয়ে তুলি। এখানে গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারেট, ছজ্জা, কার্নিশ, ব্র্যাকেট এরকম অনেক কিছুর নাম করেছে। এগুলো আমরা জানি যদিও, কিন্তু এর আসল নামগুলো আমরা জানি না। আমরা বাড়িতে দেখি, বিভিন্ন বাড়ি যখন আমরা দেখি তখন সেখানে আমরা এই অংশগুলোকে দেখতে পাই। তো এগুলো দিয়ে একটা বাড়িকে, একটা ইমারতকে, একটা বড় বিল্ডিংকে সুন্দর করে সাজানো যায়, কিন্তু একটা সোজা খাড়া স্তম্ভ সেটাকে সুন্দর করতে গেলে এটা ভারী শক্ত কাজ। তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত। একটা স্তম্ভ তৈরি করতে হবে, সেটাকে সুন্দর করে তুলতে হবে। কেমন করে করব আমি, সেটা তো সহজ নয়। একটা ইমারত হলে সেটাকে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো যায়, কিন্তু একটা বড় স্তম্ভ সেটাকে সুন্দর করব কিভাবে। এখানে শিল্পী কিন্তু সফল হয়েছেন, শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে। শিল্পী এই
স্তম্ভ তৈরি করতেও সফল হয়েছেন, স্তম্ভকে সুন্দর করে তুলতে সফল হয়েছেন কয়েকটা তলাতে সেটাকে ভাগ করার ফলেই। সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে, সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে তিনি এটাকে সুন্দর করে সাজিয়েছেন। ব্যালকনি তোমরা বোঝো, ব্যালকনি জানো আশা করি তোমরা। একদম প্রথমে যে ছবিটা আছে দেখো 37 পৃষ্ঠাতে, প্রত্যেকটা মিনারের একটা অংশে দেখো ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ঘেরা আছে, এগুলো হচ্ছে ব্যালকনি। তোমরাও তোমাদের ছাদে উঠলে তোমরা এই অনেকের ছাদে এরকম ব্যালকনি লাগানো আছে, তোমরা দেখেছো আশা করি। তাহলে ছোট ছোট করে ব্যালকনি করে তিনি কি করেছেন, কোনো একটা তলাতে বাঁশি কোণের কাজ করেছেন, কোনো একটা তলাতে বাঁশির কাজ করেছেন, আবার কোনো তলাতে কোণের কাজ করে সুন্দর করে সেটাকে সাজিয়ে তুলেছেন। প্রপোর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না। প্রপোর্শন বলতে এক একটা তলাতে এক এক রকম করে এই যে ডিজাইন বা নকশাকে ভাগ করে তিনি যে সাজিয়েছেন, এটাই হচ্ছে প্রপোর্শন। এক একটা তলাতে এক এক রকমের নকশা বা ডিজাইন করে পরপর তিনি যে সাজিয়েছেন, এটাকেই বলা হচ্ছে প্রপোর্শন। আমরা বাংলায় বলতে পারি এর অর্থ সঙ্গতি। তিনি সঙ্গতি রেখে তাল মিলিয়ে এই রকম সুন্দরভাবে যে মিনার তৈরি করেছেন তা আর কোথাও পাওয়া যায় না। আর তার গায়ের কারুকার্যও অতি অদ্ভুত। তার গায়ের বলতে এখানে কুতুব মিনারের গায়ের কারুকার্যও, কুতুব মিনারের তার বলতে এখানে কুতুব মিনারের গায়ের কারুকার্যও অতি অদ্ভুত। বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা। কোমরবন্ধ বলতে বোঝায় বেল্ট। বেল্ট পরি যখন আমরা, মাজার চারিদিকে বেল্ট যেমন গোল হয়ে ঘিরে থাকে, তেমনি কুতুব মিনারও তো গোল। কুতুব মিনারটাকে ওই বেল্টের মতো করেই গোল হয়ে ঘিরে রাখা আছে। কি দিয়ে ঘিরে রাখা হয়েছে? বাঁশির নকশা করে, কোণের নকশা করে এবং সারি সারি লতা পাতা ফুলের মালা আর চক্র তৈরি করে সেটাকে ঘিরে রাখা হয়েছে। তোমরা 39 পৃষ্ঠার মাঝখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কেমন নকশা বা কেমন ডিজাইন কুতুব মিনারে করা ছিল। এগুলো জাতে হিন্দু। এগুলো বলতে কোনগুলো? এই যে বাঁশি কোণ চক্র ফুল পাতা মালা, এগুলোকে বলা হচ্ছে জাতে হিন্দু। এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি সারি অন্তর আরবি লেখার সার। অর্থাৎ এক সারি করে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে আরবি লেখা। একদম ছবিটার শুরুতেই দেখো লেখা আছে আরবি, ছবিটার একেবারে শেষের দিকে দেখো লেখা আছে আরবি লেখা। এই আরবি লেখা আছে, এগুলো হচ্ছে জাতে মুসলমান। অর্থাৎ হিন্দু এবং মুসলমান উভয় সংস্কৃতির চিত্র নিদর্শন নমুনা নকশা আমরা কুতুব মিনারে পাচ্ছি। কিন্তু উভয় খোদাইয়ের কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ এখানে এখানে বাঁশি লতা পাতা ফুল মালা চক্র এগুলো যেমন হিন্দুদের নকশার একটা ধরন বা কায়দা, তেমনি আরবি লেখাটা হচ্ছে আবার মুসলমানদের নকশার একটা কায়দা আমরা বলতে পারি, মুসলমান সংস্কৃতির নিদর্শন। কিন্তু উভয় নকশাই করেছেন হিন্দুরা। যাবতীয় কাজকর্ম এই যে খোদাইয়ের কাজ সেটা কিন্তু হিন্দুরা করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান, কোনটা কি হবে কেমন হবে সেই প্ল্যানিংটা দিয়েছে কিন্তু মুসলমান, আর যাবতীয় কাজকর্ম করেছে হিন্দুরা। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে হিন্দু মুসলমান একত্রে মিলেমিশে ভাই বোনের মতো আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করি।
সেইখানে এই ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল, সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানরা করেছে যে কাজ, সেই কাজে হিন্দু এবং মুসলমানের যে একত্র সম্মিলন, উভয়ে মিলে একসঙ্গে কাজ করে যে সফলতা দেখিয়েছে, তা পরে কখনো ভঙ্গ হয়নি, ভাঙেনি। কখনো বা মুসলমানের প্রাধান্য বেশি, কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি। 800 বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি। 800 বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে কখনো এক হতে পারেনি। কিন্তু কলার প্রাঙ্গণে, কলা বলতে এখানে যে স্থাপত্য নির্মাণ, গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলমান এক হয়ে গেছে। এখানে তাদেরকে কেউ আলাদা করতে পারেনি। প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল, আজও সেটি অটুট আছে। অর্থাৎ সংস্কৃতির জগতে গান বাজনা চর্চা, সংস্কৃতি, স্থাপত্য নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, এই সব কিছুর ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানের যে মেলবন্ধন, উভয়ের যে পারস্পরিক সহযোগিতা, উভয়ের মধ্যে যে মিল আমরা লক্ষ্য করেছি, রাজনীতির ক্ষেত্রে এবং চিন্তার ক্ষেত্রে কিন্তু সেই মিলটা আমরা লক্ষ্য করিনি। সংস্কৃতির ক্ষেত্রে যে মিল আমরা লক্ষ্য করেছিলাম কুতুব মিনার তৈরির সময়, আজও তা আছে। গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে আজও সেগুলো একই রকমভাবেই সেই মিল বজায় আছে। হিন্দু এবং মুসলমানের এই দেশ ভারতবর্ষে সেই মিল এখনও পর্যন্ত অটুট আছে। এটা বলেছেন আমাদের আলোচ্য পাঠ্যাংশের লেখক, কথা বলেছেন।